ইন্দোনেশিয়ার বালি হচ্ছে দুনিয়ার সব দেশের কাপল এবং ফ্যামিলি ট্যুরিস্টের জন্য একটা ড্রিম ডেস্টিনেশন। ইভেন আমাদের দেশেরও অনেক কাপল এবং ফ্যামিলি ট্যুরিস্টরা ইন্দোনেশিয়াতে বালিতে ঘুরতে যেতে চায়। এবং আমাদের যে ইন্দোনেশিয়া ট্রাভেল সিরিজ ছিল সেটা শেষ হওয়ার পরে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে আপনারা এই বালি এবং ইন্দোনেশিয়া ভ্রমণের একটা পুরো গাইডলাইন চান। তো তার জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম। আজকে জানাবো বালি এবং ইন্দোনেশিয়া ভ্রমণের মোটামুটি সবকিছু। সবার আগে বলবো ভিসা নিয়ে। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া ভ্রমণে আগে কোনো ভিসা লাগতো না, মানে ভিসা লাগতো কিন্তু সেটা অনারেবল ছিল, আগে থেকে কোনো ভিসা করে যাওয়া লাগতো না। কিন্তু এখন আগে থেকে ভিসা করে তারপরে বালির উদ্দেশ্যে বা ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হয়। আমরা যেটা করছিলাম, আমরা নিজেরাই ভিসাগুলো রেডি করছিলাম। এম্বাসিতে ইমেল করে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে প্রয়োজনীয় যা কাগজপত্র লাগে ওদের ওয়েবসাইটে একটা লিস্ট আছে, সেই লিস্ট থেকে সবকিছু জমা দিয়ে আসি এবং তারপরে টাকা জমা দিয়ে আমরা ভিসা পেয়ে যাই। খুবই ইজি প্রসেস ছিল এটা। এখন কিভাবে ভিসা করতে হয় এটা আসলে আমার জানা নেই, তবে যদি এখন ওইভাবে হয় তাহলে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনার ইন্দোনেশিয়ান এম্বাসির যাবতীয় সব ইনফরমেশন পাবেন এবং সেখানে আপনারা ভিসা নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন, অথবা যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা ভিসা করে নিতে পারেন। এই গেল ভিসা। এখন আমরা বলবো এয়ার ফেয়ার নিয়ে। বিমান ভাড়া একটা বড় বিষয়, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার ডিস্টেন্সটা অনেক বেশি এবং প্লেন ফেয়ারটা অনেক বেশি। সো আমরা যখন ইন্দোনেশিয়া যাওয়ার ডিসিশন নিই তখন আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা অফার পেয়েছিলাম এবং আমরা 4 থেকে 5 মাস আগে আমাদের ইন্দোনেশিয়া যাওয়ার টিকিটটা কেটে ফেলি এবং সেটার প্রাইস পড়ছিল 36 থেকে 37,000 টাকা এরকম। তো আমাদের যেহেতু বাচ্চা 2 বছরের ছোট ছিল, তো ও ইনফ্যান্ট ভাড়া দিয়ে আমরা মোটামুটি 80,000 টাকায় পুরোটা কমপ্লিট করে ফেলি। যেহেতু আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট কাটছিলাম, তো আমরা সিঙ্গাপুরে ট্রানজিট নেই এবং ট্রানজিটটা একটু বড় ছিল। যত ভাড়া কম ট্রানজিটটা তত বেশি হয় নর্মালি। সো এটা আমাদের কোনো সমস্যা ছিল না, কারণ আমরা একটা বড় গ্রুপ গিয়েছিলাম ঘুরতে। তো আমরা সিঙ্গাপুর চেঙ্গি এয়ারপোর্টে নেমে সেখান থেকে আবার বালির উদ্দেশ্যে রওনা দেওয়ার মাঝখানে একটা বড় ডিস্টেন্স ছিল, সেখানে আমরা এয়ারপোর্টে ঘোরাঘুরি করি। ওই এয়ারপোর্টটাতে ঘোরার অনেক জায়গা আছে, ট্রেনে করে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়া যায়। তো আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে খেয়ে দিয়ে হেসে খেলে বেড়াইছি। তো আপনারা যেটা করতে পারেন, আপনারা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওয়েবসাইটে খোঁজ রাখতে পারেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। ওখানে খোঁজ রাখলে আপনারা দেখবেন যে আজ থেকে 3 মাস বা 4 মাস পরের যে ডেটগুলো আছে, এই ডেটে মোটামুটি এখন আমি যেটা জানি যে 40 থেকে 45,000-এ এক একটা টিকিট পাওয়া যাচ্ছে। আর আমরা প্ল্যান করছিলাম হচ্ছে পুরো 1 মাসের একটা ট্যুর। তো এই জন্য আমাদের জন্য এই ভাড়াটা একটু কনভিনিয়েন্ট হয়েছে, মানে 36,000 থেকে 37,000 টাকায় পুরো 1 মাস যাওয়া আসা সহ। তারপরে যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে হোটেল। ইন্দোনেশিয়াতে হোটেল ভাড়া অনেক সস্তা অনেক সস্তা। তার উপরে যদি মানে এমন কোন সিজন হয় যে সময় টুরিস্ট কম আসে, তাহলে তো একদম পানির দামে। এমনিতেই আমাদের টুরিস্ট সিজনে মনে হয়েছে যে পানির দামে, আর ওই সময় তো আরো বেশি পানির দামে। আমরা যে হোটেলগুলোতে থাকছি সেই হোটেলগুলো মোটামুটি 1,1200-1,500 থেকে শুরু করে 7,000-8,000 পর্যন্ত ছিল, এবং যেগুলো 7,000-8,000 কথা বলছি সেগুলো খুবই দারুণ হোটেল ছিল। এবং যেগুলো 1,000-1,200 টাকা এরকম রেঞ্জের হোটেল, সেই হোটেলগুলো খারাপ বলবো না, ভালোই বলবো, কারণ ভালোই ছিল ওইগুলো। তবে আমি স্পেসিফিক কিছু হোটেলের কথা বলতে চাই। যেমন হচ্ছে আমরা প্রথমে যে হোটেলটা উঠছিলাম এটা ভাড়া ছিল 1500 থেকে 1600 টাকার মতো, এবং এই হোটেলটা ছিল হচ্ছে একদম সমুদ্রের পাশে, মানে হোটেল থেকে সুইমিং পুলের থেকে সমুদ্র। এই হোটেলের ভাড়া ছিল হচ্ছে আমাদের 2500 টাকা মতো। আর নুসা চিনিগানে আমরা একটা হোটেলে ছিলাম, সেই হোটেলটা ছিল আমাদের থাকা বালিতে সবচাইতে মানে লাক্সারিয়াস বলা যায়, লাক্সারিয়াস হোটেল, সবচাইতে লাক্সারিয়াস হোটেল, তাও আবার 7 থেকে 8,000 টাকায়। এবং এই হোটেলের লোকেশনটা এত জোস, পাহাড়ের উপরে হোটেল, একদম ক্লিফের উপরে সুইমিং পুল, আর তার নিচেই সমুদ্র, এবং সমুদ্রের ঢেউয়ের শব্দ সব সময় আমাদের কানে আসতেছিল। তারপরে আমরা চলে হচ্ছে নুসা পেনিদা, এবং নুসা পেনিদাতে আপনারা ডে ট্যুরও করতে পারেন, আবার যে থাকতেও পারেন। তবে আমি বলবো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই নুসা পেনিদাতে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন থাকবেন। প্রথমবার যে আমরা 2 দিন ছিলাম সেরকম কিছুই করতে পারি নাই, কিন্তু তাও এই 2 দিনে এত অ্যাক্টিভিটিস করছি মনে হচ্ছে নুসা পেনিদা আমাদের ঘরবাড়ি হয়ে গেছে, এরকম একটা জিনিস। নুসা পেনিদাতে আমরা এবার ছিলাম 7 দিন মতো, এবং এইবার আমরা মোটামুটি যতগুলো ডেস্টিনেশন পারছি সবগুলোই কভার করছি। এবার আমরা তেমিলিং বিচে গেছি, সেখানে একটা ন্যাচারাল পুল আছে এবং সাথে একটা মাথা নষ্ট বিচ আছে, সেখানে ঢেউ তো অনেক অস্থির। তারপরে আমরা গিয়েছি হচ্ছে ডায়মন্ড বিচে, সেখানে আমরা হাইকিং করে নিচে নামছিলাম। ডায়মন্ড বিচটা উফ, মানে কোনটা মাথা নষ্ট বলবো কোনটা অস্থির বলবো এটা আসলে আমার মাথায় আসতেছে না। তারপরে আমরা এবার কেলিংকিং বিচ হাইকিং করেছি, এবং আমি বলবো যে আপনারা যদি নুসা পেনিদার ডে ট্যুরে যান তাহলে নুসা পেনিদার 10%ও দেখতে পারবেন না, ট্রাস্ট মি। সো যেই যাবেন বালিতে ঘুরতে নুসা পেনিদার জন্য একটু টাইম বাজেট করে যাবেন। আচ্ছা, নুসা পেনিদা থেকে আমরা যাই হচ্ছে গিলিতে। এন্ড গিলিতে আমাদের যে হোটেলটা ছিল সেই হোটেলটা আমাদের 3,000 টাকা মতো ভাড়া পড়ছে। এই হোটেলটাতে আমরা আগের বার বালিতে যেয়েছিলাম, এবং এটা আমাদের একদম ফ্যামিলি ফ্রেন্ডলি টাইপের হয়ে গিয়েছিল, এন্ড আমরা ওইটাতে খুব এনজয় করে থাকছি। এবং গিলি হচ্ছে একটা পিসফুল জায়গা, গিলি যাওয়া উচিত গিলি যাওয়া উচিত। যাই হোক,
তো আমরা আবার যেহেতু আগের বার গিলিতে গিয়েছি, তাও আবার গিলিতে গিয়েছি এবং গিলিতে অনেক মজা পেয়েছি। তবে এইবার যে পার্টটা বলবো সেটা হচ্ছে এবার ইন্দোনেশিয়ার একটা নতুন পার্ট আমরা ডিসকভার করছি এবং সেই দ্বীপটার নাম হচ্ছে লম্বক। উফ, লম্বক। লম্বকের কথা বলতে আমার মাথায় চলে আসছে পাহাড়, মেঘ, সমুদ্র, সুন্দর বিচ, স্ট্রবেরি বাগান, ঝর্ণা, সবকিছু ন্যাচারাল সৌন্দর্যের একটা মারাত্মক কম্বিনেশন হচ্ছে লম্বক। এবং এবার লম্বক না গেলে আমরা কখনোই বুঝতাম না যে এত সুন্দর হয় দুনিয়া। এই আমাদের দেখা প্রথম এত সৌন্দর্য ছিল এবং লম্বকে যে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি পুরা। তো লম্বকে আমরা 2-3টা ঝর্ণা হাইকিং করেছি। আমরা যে হোটেলটাতে ছিলাম এটা তো একটা মাথা নষ্ট মার্ভেলাস একটা দারুণ হোটেল ছিল সেটা। এবং লম্বকের শহর এলাকায় তো আমরা ঘুরছি, তবে শহরে খুব বেশি মজা না পেয়ে আমরা আবার পাহাড়ি এলাকায় চলে আসি এবং সেখানে আমরা স্ট্রবেরি বাগানে ঘুরতে যাই, আমরা কয়েকটা ঝর্ণা ঘুরতে যাই এবং মানে লম্বক ইজ সামথিং। আমার সাজেশন থাকবে আপনারা যদি কখন ইন্দোনেশিয়াতে 10 থেকে 12 দিনের জন্য যেতে পারেন তাহলে অবশ্যই 2 থেকে 3 দিন লম্বকের জন্য বাজেট করেন। মোট কথা বালিতে 2 থেকে 3 দিন, নুসা পেনিদাতে 2 থেকে 3 দিন, গিলিতে 1 দিন 2 দিন, আর বাকি দিনগুলো লম্বকে। এখন পর্যন্ত আমার সাজেশন এই থাকবে। তো হোটেল নিয়ে যেটা বলছিলাম যে আপনারা বাংলাদেশ থেকে হোটেলগুলো সব বুকিং করে যেতে পারেন এবং আমরা যতগুলো হোটেলে ছিলাম সবগুলো হোটেলের লিঙ্ক দেখেন ডেসক্রিপশনে আছে। এগুলো থেকে কোনোগুলো পছন্দ হলে আপনারা সেগুলো বুকিং করে যেতে পারেন। আমাদের চয়েসে কোনো হোটেলই খারাপ ছিল না এবারের, মোটামুটি সবগুলো হোটেলই একদম পারফেক্ট ছিল যখন যেরকম দরকার। এইবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। আপনারা বালি থেকে নুসা পেনিদা কিভাবে যাবেন, বা আপনারা নুসা পেনিদা থেকে গিলি কিভাবে যাবেন, বালি থেকে গিলি কিভাবে যাবেন, অথবা লম্বক কিভাবে যাবেন, সবগুলো ট্রান্সপোর্ট হচ্ছে বোট। এবং বালি থেকে যদি আপনারা নুসা পেনিদা যেতে চান তাহলে বালিতে আমরা সানুর পোর্ট থেকে নুসা পেনিদা গিয়েছিলাম, তো সানুর থেকে আপনারা যেতে পারেন, অথবা আরেকটা পোর্ট আছে পাদাং বে, সেখান থেকেও আপনারা যেতে পারেন। তবে পাদাং বেটা একটু দূরে বালি থেকে, সানুরটা হচ্ছে একদম কাছে, বালি থেকে জাস্ট আধা ঘন্টা মতো লাগে যেতে। তো আপনারা ওইটা চুজ করলে সবচেয়ে ভালো হয়। এবং বালিতে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলের সাথে কথা বলে নিতে পারেন, অথবা কিছু শপ থাকে যারা এই প্যাকেজগুলো বিক্রি করে, তো এখানেও আপনারা ওই বোটের টিকিটগুলো নিতে পারেন। এরা আপনাকে হোটেল থেকে ড্রপ পিকও দেবে এবং সেখান থেকে বোটের হারবারে নামায় দেবে, সেখান থেকে আপনারা বোটে করে চলে যাবেন এবং ওইখানে যেয়ে তারপরে একটা যে কোনো গাড়ি ভাড়া করে নেবেন, আপনাদের হোটেলের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর অনেক হোটেলে দেখা যাচ্ছে যে নুসা পেনিদাতে পিক ড্রপও থাকতে পারে, তো এটা হোটেলের সাথে যোগাযোগ করে নিলে সবচাইতে ভালো হয়। আমাদের কোনো হোটেলের পিক ড্রপ ছিল না, আমরা নিজেরা গাড়ি ভাড়া করে সবগুলোতে গিয়েছিলাম। নুসা পেনিদা থেকে আমরা যখন গিলি যাই তখন যেই হারবার থেকে বোট ছাড়ে সেই হারবার থেকে আমরা টিকিটটা কাটি যাওয়ার আগের দিন, এবং যাওয়ার দিন সকালে আমরা রওনা দিই গিলিতে। এবং গিলি থেকে লম্বক খুবই কাছে, আমাদের হোটেল থেকে আমরা একটা বোট ভাড়া করে ফেলি এবং সেখান থেকে আমরা লম্বক চলে যাই খুব ইজিলি। লম্বক থেকে যখন আমরা আবার বালিতে ব্যাক করি তখন হচ্ছে একা জায়া নামে একটা বোট আছে, এটা হচ্ছে ওই রুটের সবচাইতে বড় বোট। এবং আমি সাজেস্ট করবো যে আপনারা যদি কখনো বালি থেকে গিলি যান অথবা লম্বক যান অথবা নুসা পেনিদা যান তাহলে একা জায়ার টিকিট করার ট্রাই করবেন, কারণ এটা হচ্ছে সবচাইতে মানে বড় সাইজের বোট এবং এদের এসিটা একদম পারফেক্ট। এই হচ্ছে মোটামুটি কথা। আর বালিতে যদি আপনারা ঘুরতে যান তাহলে ডে ট্যুর হিসেবে কিছু গাড়ি ভাড়া পাওয়া যায়, এই গাড়িগুলো ভাড়া করে আপনারা সারাদিন ঘুরতে পারবেন এবং এই ড্রাইভারকে একটু খাওয়ালে দাওয়ালেই হবে। ইন্দোনেশিয়ান 5 লাখ রুপি থেকে শুরু করে 6 লাখ রুপি এরকম রেঞ্জে মোটামুটি গাড়িগুলো পাওয়া যায়, এখন পর্যন্ত এরকমই আছে, পরে কি হবে আমি বলতে পারছি না। এবং বালি আর লম্বকের একটা তফাৎ আমি বলি, সেটা হচ্ছে যে অনেকেই বলে 20 বছর আগের বালি হচ্ছে লম্বক। সো যদি আপনারা চান যে এই র বিউটিটা দেখতে তাহলে অবশ্যই লম্বক যাবেন। মানে আমি বারবার করে সাজেস্ট করবো আপনাদেরকে লম্বক যাইতে। তো এই গেল ঘোরাফেরা আর থাকা, এবার শেষ করবো হচ্ছে খাওয়া দিয়ে। খাওয়ার কথা আগে বলা উচিত ছিল, কারণ না খেলে আর আপনি ঘুরবেন কেমনে। যাই হোক, খাওয়ার কথা এখন বলতেছি, কারণ হচ্ছে যে কোথায় কোথায় খাবেন এটা একটু মাথায় রাখতে হবে। মাথায় রাখার বিষয় হচ্ছে যে বালিতে মুসলিম খাবার হোটেল যথেষ্ট পরিমাণে আছে, তবে আপনাকে একটু খুঁজে নিতে হবে। আমরা যেমন ঘুরতে গেলে সবসময় চেষ্টা করি একটু লোকাল টাইপের খাবার খেতে, এবং খুব বেশি দিন লোকাল খাবার না খেতে পারলে তখন আমরা আবার একটু ইন্টারন্যাশনাল টাইপের খাবার অথবা কন্টিনেন্টাল টাইপের খাবার পছন্দ করি। কিন্তু আমাদের এখন পর্যন্ত এমন কখনো হয় নাই যে লোকাল খাবার খেয়ে কখনো বোরিং লাগছে, এরকম কখনো হয় নাই। তো যাই হোক, আপনাদের যদি এরকম হয় যে না আপনারা পিৎজা, পাস্তা বা বার্গার এগুলো খেতে পারেন বা এগুলো খেতে চান তাহলে সেই অপশনও অনেক আছে। আবার আপনারা যদি মনে করেন যে লোকাল খাবার খাবেন এবং অথেন্টিক টেস্টটা আপনারা ট্রাই করতে চান তাহলে অবশ্যই সে অপশনও আছে। তবে সব জায়গায় একটু হালালটা, মানে যারা মুসলিম আছেন তারা যদি একটু হালাল খেতে চান তাহলে এটা আগে থেকে একটু জিজ্ঞেস করলেই হবে যে হালাল কিনা, কারণ যদি ওরা একবার জানতে পারে যে আপনি হালাল খুঁজছেন তাহলে ওরা কখনোই হালাল না হলে আপনাকে সেটা দিবেন। আর লম্বকের কথা যদি বলি তাহলে গিলি থেকে শুরু করে, কারণ গিলি কিন্তু লম্বকেরই একটা অংশ, গিলি কিন্তু লম্বকের ভেতরেই। তো গিলিতে যখন আমি চলে গেছি তখনই আমরা ভরপুর মুসলিম খাবার এবং হালাল খাবার পাওয়া শুরু করছি। এবং লম্বকে যাওয়ার পরে তো জিজ্ঞেস করার কোনো দরকারই নাই, কারণ লম্বক হচ্ছে একটা মুসলিম আইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার সবচাইতে বেশি মসজিদ যে আইল্যান্ডে আছে সেই আইল্যান্ডটাই হচ্ছে লম্বক।
এবং এদের টার্গেট ছিল প্রথমে 1000 মসজিদ করা, এবং 1000 কমপ্লিট করার পরে তারা এখন মিশনে আছে যে 10,000 মসজিদ তারা তাদের আইল্যান্ডে কমপ্লিট করবে। এবং আমরা যত জায়গায় ঘুরছি সব জায়গায় দেখছি যে প্রচুর পরিমাণে মসজিদ। সো আর মনে হয় না কিছু বলার আছে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, আমি সেখানে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করবো, এবং ইউটিউবে কমেন্টে জানাতে পারেন। তাছাড়া আমি আমাদের ইন্দোনেশিয়া ভ্রমণের সব ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সবগুলো দেখে আসতে পারেন যারা এখনো দেখেন নাই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন। যা যা জানা লাগবে কমেন্টে জানান, অথবা আমার ফেসবুক পেজে নক দিলেই আমি ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।